ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স তথা রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের এই প্রশ্নগুলি তোমার রেডি তো? প্রিয় একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই স্পেশাল ভিডিওটিতে আমরা শেষ মুহূর্তের শেষ লগ্নে এসে চূড়ান্ত গুরুত্বপূর্ণ বাছাই করা সেরা সেরা সাজেশন নিয়ে এসেছি। তাই অবশ্যই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চূড়ান্ত গুরুত্বপূর্ণ সাজেস্টিভ প্রশ্নগুলি যদি তোমার এখনো প্রিপারেশন নেওয়া না হয়ে থাকে অবশ্যই শেষ লগ্নে এসে নিয়ে নাও, কারণ এই প্রশ্নগুলি বেশিরভাগ স্কুলের পরীক্ষার প্রশ্নপত্রে আসবেই এবং এসেই গেছে তাই বলতেই পারো। তো অবশ্যই ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, সরাসরি আমরা দেখে নিচ্ছি আজকের চূড়ান্ত গুরুত্বপূর্ণ সাজেস্টিভ প্রশ্নগুলি এই শেষ মুহূর্তের শেষ লগ্নে এসে। তো সরাসরি আমরা চলে আসলাম একেবারে চূড়ান্ত গুরুত্বপূর্ণ সাজেস্টিভ প্রশ্ন উত্তর পর্বে। দেখো, প্রথমত হচ্ছে তোমাদের প্রথম অধ্যায় হলো রাজনৈতিক তত্ত্বের মৌলিক ধারণা সমূহ। এই অধ্যায় থেকে তোমাদের পরীক্ষায় মোট 8 নম্বর আসবে। তার মধ্যে 6 নম্বরের একটি প্রশ্ন, 2 নম্বরের একটি প্রশ্ন করতে হবে। আমরা 6 নম্বরের জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ মাত্র 4টি প্রশ্নকে রেখেছি। এই 4টি প্রশ্ন তোমাকে অবশ্যই পড়তে লাগবেই, কারণ এখান থেকে তুমি পরীক্ষায় 100% নিশ্চিত থাকো কমন পেয়ে যাবে, তুমি যে কোনো স্কুলের শিক্ষার্থী হও না কেন। নাম্বার 1, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কি বোঝো? ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি সম্বন্ধে যাবতীয় প্রশ্ন তুমি পড়ে নেবে, এখান থেকে কমন পেয়ে যাবে। 2, আইন ও স্বাধীনতা সম্পর্কে আলোচনা করো অথবা আইনের সংজ্ঞা দাও, আইনের বৈশিষ্ট্যগুলি লেখো। 3, ন্যায় স্বাধীনতা ও সাম্যের পারস্পরিক সম্পর্ক আলোচনা করো। 4, স্বাধীনতা কাকে বলে? স্বাধীনতার বিভিন্ন রূপ বা প্রকারভেদ আলোচনা করো। এই 4টি প্রশ্ন চূড়ান্ত গুরুত্বপূর্ণ। এরপরে 2 মার্কের জন্য দেখো, 2 নম্বরের জন্য তোমাকে 5টি প্রশ্ন পড়তেই লাগবে। 1, অর্থনৈতিক সাম্য। 2, আন্তর্জাতিক সাম্য। 3, জাতীয় স্বাধীনতা। 4, মার্ক্সবাদীদের মতে আইন বলতে কি বোঝায়? 5, সামাজিক ন্যায় বলতে কি বোঝো? তাহলে এই হচ্ছে কয়েকটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ। দেখো, তোমাদের মোট 8 নম্বর আসবে, তার মধ্যে 6 নম্বরের একটি, 2 নম্বরের একটি। এরপরে আমরা আসি দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায় হলো জাতি ও জাতীয়তাবাদ। এখান থেকে তোমাদের 6 নম্বর আসবে, 4 নম্বরের একটি প্রশ্ন, 2 নম্বরের একটি প্রশ্ন। ক্লিয়ার? দেখো, 4 নম্বরের জন্য তোমাকে অবশ্যই চূড়ান্ত গুরুত্ব দিয়ে এই 4টি প্রশ্নকে প্র্যাকটিস করতে লাগবে। 1, জাতীয়তাবাদের বৈশিষ্ট্যগুলি দেখো অথবা জাতীয়তাবাদের সপক্ষে মূল যুক্তিগুলি উল্লেখ করো। জাতীয় রাষ্ট্রের মধ্যে পার্থক্য আলোচনা করো। জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারটি ব্যাখ্যা করো। জাতীয় জনসমাজের উপাদানগুলি আলোচনা করো। এরপরে 2 মার্কের জন্য নাম্বার 1, এক জাতি এক রাষ্ট্র নীতির বিপক্ষে 2টি যুক্তি লেখো। এখানে যুক্তি হবে, অথবা জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার নীতির বিপক্ষে 2টি যুক্তি দাও। এই 2টি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। দ্বিতীয় কোশ্চেন, জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকার নীতির সপক্ষে 2টি যুক্তি লেখো। জাতীয় রাষ্ট্রের মধ্যে 2টি পার্থক্য লেখো, অথবা জাতি বলতে কি বোঝায়? জাতীয় জনসমাজ ও জাতির মধ্যে 2টি পার্থক্য লেখো। জনসমাজ বলতে কি বোঝো? জাতীয়তাবাদের জনক কাকে বলে? এর মূল নীতি কি? বিকৃত জাতীয়তাবাদ বলতে কি বোঝো? এই 6টি প্রশ্ন চূড়ান্ত গুরুত্বপূর্ণ, এর মধ্যেই তুমি কমন পেয়ে যাবে। এরপরে তৃতীয় অধ্যায় হলো তোমাদের সরকারের বিভিন্ন রূপ। এই তৃতীয় অধ্যায় থেকে তোমাদের 8 নম্বর আসবে, 6 নম্বরের একটি প্রশ্ন, 2 নম্বরের একটি প্রশ্ন। 6 নম্বরের জন্য মাত্র চূড়ান্ত গুরুত্বপূর্ণ 2টি প্রশ্ন আমরা রেখেছি। এই 2টি প্রশ্ন তোমাকে পড়তেই লাগবে। 1, কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার অসুবিধা বা ত্রুটিগুলি ব্যাখ্যা করো। 2, গণতন্ত্র কাকে বলে? গণতন্ত্রের সুবিধা ও অসুবিধাগুলি ব্যাখ্যা করো। এই বিভিন্ন রূপগুলি আলোচনা করে গণতন্ত্রের বৈশিষ্ট্যগুলি লেখো। ক্লিয়ার? গণতন্ত্র কিন্তু চূড়ান্ত গুরুত্বপূর্ণ এবং সবার উপরে এই প্রশ্নটি থাকছে। ক্লিয়ার? এরপরে 2 মার্কের জন্য তুমি 4টি প্রশ্নকে পড়বে। 1, গণতন্ত্রের 2টি গুণ লেখো, অথবা বলতে পারে গণতন্ত্রের মূল কথা কি। দ্বিতীয়ত, গণতন্ত্রের সাফল্যে সর্বজনীন শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেন কে? নেক্সট, কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার 2টি বৈশিষ্ট্য লেখো। সর্বগ্রাসবাদীর 2টি মৌলিক বৈশিষ্ট্য উল্লেখ করো। পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র বলতে কি বোঝো? ক্লিয়ার? এই হচ্ছে 2 নম্বরের জন্য। এরপরে আমরা আসি চতুর্থ অধ্যায়, সমকালীন ভারতীয় রাষ্ট্রচিন্তা ও অগ্রণী চিন্তাবিদগণ। এখান থেকে তোমাদের 6 নম্বর আসবে, 6 নম্বরের একটি প্রশ্ন করতে লাগবে, অর্থাৎ 6 নম্বরই আসবে। এখান থেকে 2 মার্কের কোনো প্রশ্ন হবে না। দেখে নাও, 6 নম্বরের জন্য তুমি এখান থেকে 4টি প্রশ্নকে চূড়ান্ত গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করো। তার মধ্যে সবার উপরে থাকছে গান্ধীজি। বলতেই পারো যে বেশিরভাগ স্কুলের পরীক্ষার প্রশ্নপত্রে এই গান্ধীজি প্রশ্নটি চলে এসেছে। কি কি গান্ধীজি রিলেটেড কি প্রশ্ন আসতে পারে? 1, গান্ধীজির চিন্তাধারার মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 2, গান্ধীজির রাজনৈতিক দর্শন নিয়ে আলোচনা করো। 3, অহিংস সম্পর্কে গান্ধীজির ধারণা ব্যাখ্যা করো। 4, গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কে ধারণাটি ব্যাখ্যা করো। অর্থাৎ গান্ধীজি কিন্তু চূড়ান্ত গুরুত্বপূর্ণ। এই গান্ধীজি পরীক্ষায় আসবেই এবং এসেই গেছে বলতেই পারো, আমি পরিষ্কার বলে দিচ্ছি। দ্বিতীয়ত, মৌলানা আজাদের স্বাধীনতা সম্পর্কিত ধারণা আলোচনা করো। তৃতীয়ত, জাতীয়তাবাদের সম্পর্কে নেতাজি সুভাষচন্দ্র বসুর চিন্তাধারা ব্যাখ্যা করো।
সর্বশেষ স্বামী বিবেকানন্দের সামাজিক সংস্কারগুলি সম্পর্কে আলোচনা করো। তাহলে এই চারটি থাকছে চূড়ান্ত গুরুত্বপূর্ণ 6 নম্বরের জন্য। এরপরে আমরা আসি পরবর্তী অধ্যায়, পঞ্চম অধ্যায়। এই অধ্যায় থেকে 6 নম্বর আসবে, 4 নম্বরের একটি প্রশ্ন, 2 নম্বরের একটি প্রশ্ন করতে লাগবে। দেখো 4 নম্বরের জন্য তুমি অবশ্যই 5টি প্রশ্নকে চূড়ান্ত গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করবে। 1, নির্দেশমূলক নীতি বলতে কি বোঝো, অথবা নির্দেশমূলক নীতির গুরুত্ব বা তাৎপর্য ব্যাখ্যা করো। কোশ্চেনটি ঘুরিয়েও বলতে পারে নির্দেশমূলক নীতিগুলি সংক্ষেপে আলোচনা করো বা সংক্ষেপে উল্লেখ করো, নীতিসমূহের বৈশিষ্ট্য লেখো। নেক্সট, নাগরিক কর্তব্য বলতে কি বোঝো, ভারতীয় সংবিধানে উল্লেখিত নাগরিকদের কর্তব্যগুলি উল্লেখ করো। মোস্ট ইম্পর্টেন্ট সেকেন্ড কোশ্চেনটি। নেক্সট, ভারতীয় সংবিধানে মৌলিক অধিকারগুলি আলোচনা করো, এটিও ভীষণ গুরুত্বপূর্ণ। অধিকার ও মানবাধিকারের মধ্যে পার্থক্য লেখো, ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যগুলি লেখো। অর্থাৎ তোমাদের সব থেকে গুরুত্বপূর্ণ থাকছে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 এবং নাম্বার 5। এই 4টি প্রশ্ন চূড়ান্ত গুরুত্বপূর্ণ বলতে পারো। এরপরে 2 মার্কের জন্য 2টি প্রশ্নকে তুমি অবশ্যই প্র্যাকটিস করবে। 1, ভারতীয় সংবিধানে উল্লেখিত 2টি নির্দেশমূলক নীতি লেখো। 2, নির্দেশমূলক নীতি বলতে কি বোঝো, অথবা নৈতিক অধিকার কাকে বলে উদাহরণ দাও। নেক্সট, সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারগুলি কি কি, মৌলিক অধিকারের 2টি বৈশিষ্ট্য লেখো। ওকে, এরপরে তোমাদের সর্বশেষ অধ্যায় থাকছে 6ষ্ঠ অধ্যায়। এখান থেকে 6 নম্বরের প্রশ্ন আসবে, 4 নম্বরের একটি প্রশ্ন, 2 নম্বরের একটি প্রশ্ন করতে লাগবে। দেখো 4 নম্বরের জন্য তুমি সবার উপরে 1, নির্বাচন কমিশনের গঠন সম্পর্কে ব্যাখ্যা করো, অথবা ভারতীয় নির্বাচন কমিশনের ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। মোস্ট ভিভিআই একটি প্রশ্ন, এই প্রশ্নটি বেশিরভাগ স্কুলের পরীক্ষার প্রশ্নপত্রে আসবে। এরপরে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট ব্যবস্থার সুবিধাগুলি আলোচনা করো, অথবা ফার্স্ট পাস্ট দ্য পোস্ট পদ্ধতি বা সহজ সংখ্যাগরিষ্ঠ পদ্ধতির বৈশিষ্ট্য লেখো। ভারত পিআর সিস্টেমের পরিবর্তে এফপিটিপি সিস্টেম গ্রহণ করেছে কেন, এটি অবশ্যই পড়বে। এফপিটিপি বলতে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট, ক্লিয়ার। এরপরে নেক্সট, প্রতিটি প্রশ্নের মান 2 মার্কের জন্য ফার্স্ট পাস্ট দ্য পোস্ট ব্যবস্থা বা সহজ সংখ্যাগরিষ্ঠ ব্যবস্থা 2টি সুবিধা লেখো। ফার্স্ট পাস্ট দ্য পোস্ট ব্যবস্থা বলতে কি বোঝায়, নির্বাচন কমিশনের 2টি কাজ লেখো। ভারতের নির্বাচন কমিশন নিরপেক্ষতা বজায় রাখার জন্য 2টি শর্ত লেখো। নির্বাচনী এলাকা বলতে কি বোঝো, সার্বিক প্রাপ্তবয়স্ক ভোটাধিকার বলতে কি বোঝো, ক্লিয়ার। তো এই হলো চূড়ান্ত গুরুত্বপূর্ণ তোমাদের সাজেশন। আশা করা যায় এই সাজেশনের মধ্যে যে প্রশ্নগুলি বলা হলো তুমি প্র্যাকটিস করে যাও, কখনোই বিফল হবে না। তুমি 100% নিশ্চিত থাকো পরীক্ষায় 40 স্কোর করে আসতে পারবে, যদি এই প্রশ্নগুলি তুমি একবার এক ঝলকে দেখে নিয়ে রেডি করে নাও। ওকে, তো ইতিমধ্যে আমরা একাধিক বিষয় সাজেশন, এডুকেশন, বাংলা, ইংলিশ একাধিক বিষয় সাজেশন প্রোভাইড করেছি। না দেখে থাকলে অবশ্যই আমাদের প্লেলিস্টে গিয়ে অথবা ডেসক্রিপশন বক্সে লিংকে ক্লিক করেও দেখে নিতে পারো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওটি এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত পড়তে থাকো, জানতে থাকো এবং অবশ্যই আমাদের পাশে থাকো। আর এই ভিডিওর পিডিএফটি ডাউনলোড করার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। সেখানে গিয়ে তুমি অনায়াসে আমাদের পিডিএফটি কালেক্ট করে নিতে পারবে।